আর শুরুতেই ভারতের মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর। ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে লন্ডনগামী যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার ওই বিমানটি 242 যাত্রী নিয়ে উড্ডয়নের কয়েক মিনিট পরে একটি মেডিকেল কলেজের হোস্টেলে আছড়ে পড়ে। এই ঘটনায় সব আরোহীর মৃত্যুর কথা জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে হোস্টেলটির 5 মেডিকেল শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মর্মান্তিক এই ঘটনায় নরেন্দ্র মোদীর কাছে পাঠানো এক বার্তায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জুবায়ের রহমানের রিপোর্টে। ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর AI-171 নম্বরের একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর দুপুর 1টা থেকে 2টার মধ্যে গুজরাটের মেঘনীনগর এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। দুপুর 3:56 এয়ার ইন্ডিয়া জানিয়েছে বিধ্বস্ত ফ্লাইটটিতে 53 জন ব্রিটিশ নাগরিক ছিলেন। বিমানে থাকা বাকি যাত্রীদের বিস্তারিত তথ্য তাৎক্ষণিক জানা যায়নি। বোয়িং 787 ড্রিমলাইনার সিরিজের ওই বিমানে মোট 242 জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম NDTV। বিমানটিতে 2 জন পাইলট ও 10 জন কেবিন ক্রু ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে বিমানটিতে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 1 জন কানাডিয়ান এবং 7 জন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এদিকে ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট রাডার 24X-এ এক পোস্টে জানিয়েছে আহমেদাবাদ থেকে উড্ডয়নের ঠিক কয়েক সেকেন্ড পরই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সময় দুপুর 1:38:51 বিমানটি সর্বশেষ সংকেত পাঠায়। এরপর আর কোনো সংকেত পাওয়া যায়নি। ফ্লাইট রাডার 24 আরও জানায় তাদের তথ্য মোতাবেক বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পর প্রায় 625 ফুট উচ্চতায় ওঠে। এরপরই নিচের দিকে নামতে শুরু করে। প্রায় 600 ফুট ওপর থেকে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূর থেকেও ধোঁয়ার ঘন কুণ্ডলী দেখা গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরাও। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সকালে বাকিংহাম প্যালেসে ডক্টর ইউনূসকে স্বাগত জানান কিং তৃতীয় চার্লস। পরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি ও সংস্কারের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। এদিকে শান্তি, স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 পেতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ লন্ডনের সেন্ট জেমস প্যালেসে হবে এই আনুষ্ঠানিকতা। এছাড়া শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। ঠিক 11:20 কিং চার্লসের সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের একটা ওয়ান অন ওয়ান একটা মিটিং হয়েছে। এটা একটা প্রাইভেট মিটিং ছিল। এটা ওনারা দুইজনই ছিলেন ওই মিটিংয়ে, এবং সেই মিটিংয়ে বাংলাদেশের যে একটা বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন, এই ইন্টারিম গভর্নমেন্ট কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছে সেটা নিয়ে কথা হয়েছে। এবং কিং চার্লস যেহেতু প্রফেসর ইউনূসকে অনেক দিন থেকে চিনেন, তো সেই জন্য তাদের অনেক পুরনো অনেক ধরনের আলাপ হয়েছে। এটা 30 মিনিটসের মিটিং ছিল এবং খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা 12টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে এমনটা জানান তিনি। সীমান্তে পুশিন ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশি নাগরিক যদি ভারতে থাকে তাহলে অবশ্যই নেওয়া হবে, কিন্তু এটার জন্য তাদের প্রপার চ্যানেলে আসতে হবে। ভারত এটা অনুসরণ না করে জঙ্গলের রাস্তায় অমানবিকভাবে এমনটা করছে। দিল্লির হাই কমিশনারকেও বিষয়টি বলা হয়েছে। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই, উনি যেই কোনো সময় ইচ্ছা উনি বাংলাদেশের নাগরিক যে কোনো সময় চলে যাচ্ছে। ওনারা যেই সময় নিজেদের যে সময় উনি মনে করবেন সেই সময় দেশে। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা যে জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক।
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্র সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি দাবি করেন। রিজভী বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতাদের লুটপাটকৃত অর্থ দেশে পাচারের বিষয়টি আড়াল করতে বৈঠক নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তো এটা জনপ্রত্যাশা তো রয়েছেই যে কি কথা হয় সেখানে, এবং অবশ্যই বিশ্বাস করছে আমাদের সামনের নির্বাচন, সংস্কার এবং এই দেশকে অনাদিকাল পর্যন্ত একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আগামীকালকের বৈঠকটি হবে অতীব গুরুত্বপূর্ণ। অপপ্রচারটা দেওয়া হচ্ছে নিজেদেরকে আড়াল করা, নিজেদেরকে ঢাকা। আগামী 2 থেকে 3 দিনে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী রোববার থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন তাপমাত্রাও কমে আসবে। বৃহস্পতিবার আবহাওয়া অফিস এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে। বলা হয়, রাজধানীতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। রাজশাহী, রংপুর, পাবনা এবং নীলফামারীতে বইছে মৃদু তাপপ্রবাহ। আবু সাইদ অপুর রিপোর্ট। মাথার উপর সূর্যের প্রখর খড়তাপের তাপদাহে নাস্তানাবুদ সারা দেশের মানুষ। ঘর থেকে বেরোতে পারছেন না নগরবাসী, আর যারাও বা বের হচ্ছেন ঈদ আনন্দ উপভোগ করতে তাদেরও অবস্থা হাঁসফাঁস। বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের নাকাল অবস্থা। অনেক গরম মামা, গাড়িতে কষ্ট লাগে। গরমের কথা বলে আর শেষ নাই, শুধু গরিব মানুষ জন্য এই রোদের ভিতরে পড়ে আছে, তাছাড়া থাকতাম না, এত কষ্ট। গরমের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা, যেন তিল ধারণের ঠাঁই নেই। বাচ্চার নিউমোনিয়া, আর ঠান্ডা লেগে গেছে, নিউমোনিয়া হয়েছে, আর লাঞ্চে পানি জমে গেছে। পরিস্থিতি যখন এমন, তখন আগামী রোববার ও সোমবারের মধ্যে দেশজুড়ে বয়ে যাওয়া মৃদু তাপমাত্রা কমবে বলে জানালেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তবে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। আমাদের অ্যানালাইসিসে আমরা যেটা দেখছি, আমরা আশা করছি যে আমরা আগামী রবি সোমবারের দিক থেকে বৃষ্টিপাতের ইয়েটা বাড়বে। যখন বৃষ্টিপাতটা বাড়বে তখন তাপমাত্রাটা কিন্তু কমে আসবে, এবং এই যে মৃদু তাপপ্রবাহ যেটা আছে সেটা কিন্তু প্রশমিত হবে। 3 দিন পরে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে এবং এই তাপপ্রবাহের যে ইয়েটা এটা কমে আসবে, তবে ভ্যাপসা গরম কিন্তু থাকবে। পাশাপাশি তাপমাত্রা নিয়ে কোনো অ্যালার্ট জারি করা হবে কিনা কিংবা বৃষ্টিপাত কবে নাগাদ শুরু হবে সেটিও জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান। 3 দিন পরে বৃষ্টিপাত হলে তাপমাত্রাটা আরও সহনীয় অবস্থায় চলে আসবে। রেড অ্যালার্ট, ইয়েলো অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট, বিভিন্ন অ্যালার্ট আছে, এই অ্যালার্টটা আমরা এখনও নাই। কালারিং অ্যালার্টটা এখনও আমরা নাই। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। ঈদের ছুটি এখনও শেষ না হলেও রাজধানীতে ফেরার সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বেসরকারি অফিসের ছুটি শেষ হওয়ায় ঢাকার রাস্তায় বাড়ছে কর্মব্যস্ততা। এদিকে ঈদে যারা কর্মস্থল থেকে ছুটি পাননি, কেবল তারাই এখন গ্রামে যাচ্ছেন। ঈদ আনন্দকে প্রাণবন্ত করতে ট্রেন, বাস যোগে বিভিন্ন গন্তব্যে ছুটছে ঢাকাবাসী। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। গ্রামে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। তবে ঈদের পরও কর্মস্থলমুখী মানুষের চাপ কম। ঈদের আগে যারা টিকিট পাননি তাদের অনেকেই ঢাকা ছাড়ছেন ছুটি কাটাতে, কেউ বা যাচ্ছেন পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। আমি গ্রামের বাড়ি যাচ্ছি, ঈদের ছুটিতে এরকম করে যাওয়া হয়নি, তাই এখন সরাসরি টিকিট কাটে তারপরে ওখানে যাওয়া হচ্ছে ঈদের ছুটিতে। ঈদের ব্যস্ততার কারণে যাইতে পারি না, এই জন্য ঈদের পরে যাইতেছি। যাইতে পারি না, আগে টিকিট পাইনি, এটার জন্য আমরা বাড়ি যাই নাই, সেই কারণেই ঈদের পরে রওনা দিচ্ছি বাড়ির দিকে। টিকিটের অনেক চেষ্টা করছিলাম ঈদের আগে, কিন্তু টিকিট পাইনি। আমি আমার দেশের বাসায় যাচ্ছি, আমার দাদি দাদা ওরা ফ্যামিলি সবাই ওইখানে আছে। ঈদের ছুটি আরও 2 দিন থাকায় দূরপাল্লার গাড়ি খুব বেশি রাজধানীতে প্রবেশ করছে না। টিকিটের একটু সমস্যা হয় যদি আগে আগে না কাটা হয় সেটার জন্য, কিন্তু টিকিট পেয়েছি, ভালো মতনই এসেছি আর দ্রুতই এসেছি এবার। তো আলহামদুলিল্লাহ পরিবারকে নিয়ে খুব সুন্দর এবং খুব ভালো ঈদ কাটলো। আমি খুবই হ্যাপি, যাওয়ার পথে এবং আসার পথে নির্বিঘ্নে খুবই ভালো লাগছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ঈদের পরে এবার লম্বা ছুটি খুব জরুরি না হলে লোকজন এখনো সেভাবে ঢাকা ফিরতে শুরু করেননি। আগে যে রেগুলার যে দামটা ছিল টিকিটের, এটা কিন্তু এখন নেই। তারা কিন্তু অনেক চড়া দাম নিচ্ছে, যেখানে 500 টাকার জায়গায় 1000 টাকা নিচ্ছে।
এক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশে একটু পরিবর্তন আনা উচিত। ভোগান্তি তো টুকটাক আছে, পোক তোলে, এই গাড়িতেও পোক তুলেছে। ঢাকা ফিরছেন এমন অনেক যাত্রী জানিয়েছেন ট্রেনে ও বাসে এখনও যাত্রীর চাপ কিছুটা কম থাকায় অপেক্ষাকৃত স্বাচ্ছন্দ্যে ভ্রমণ সম্ভব হচ্ছে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। কিট পাওয়ার সাপেক্ষে শনিবার থেকে ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে করোনা টেস্ট শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হাসপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন নতুন করে সংক্রমণ বাড়ায় করোনা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। করোনার যে কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। SM আরিফকে সাথে নিয়ে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। দেশে নতুন করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরা সহ নানা সতর্কতা জারি করেছেন স্বাস্থ্য অধিদপ্তর। এড়িয়ে চলতে বলা হয়েছে সভা সমাবেশ। সারা দেশের হাসপাতালগুলোতে করোনার নমুনা পরীক্ষা ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর। প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে RT-PCR ল্যাব রয়েছে সেখানেই শুরু হওয়ার কথা এই পরীক্ষা। যদিও রাজধানীর ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে গিয়ে দেখা যায় এখনও শুরু হয়নি করোনা টেস্ট। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, করোনা চিকিৎসার সব ধরনের প্রস্তুতি রয়েছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের। ঢাকা মেডিকেল কলেজ কিন্তু কোভিড ডেডিকেটেড হসপিটাল ছিল। এর আগে কোভিড-19 যখন শুরু হয় তখন যেভাবে আমরা পরিস্থিতি সামাল দিয়েছিলাম সেই একইভাবে আমাদের এবারও প্রস্তুতি আছে। যেমন আমাদের একটা আইসোলেশন, আমাদের ইনিশিয়াল প্ল্যানে আছে যে আমাদের যে আইসোলেশন একটা ওয়ার্ড আছে, ওখানে এখন অন্য ডিপার্টমেন্টের রোগী থাকে, আমরা ওটাকে ডেডিকেটেড করব ফর কোভিড। করোনা প্রস্তুতি নিয়ে ক্যামেরার সামনে কথা বলেননি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর মোহাম্মদ মেজবাউর রহমান। তবে তিনি জানান, কিট পাওয়া সাপেক্ষে দ্রুতই করোনা নমুনা পরীক্ষা শুরু হবে এই হাসপাতালে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা NCA। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে মানি লন্ডারিং মামলায় বাংলাদেশে তদন্তাধীন রয়েছেন। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এক বিবৃতিতে NCA জানায়, তারা একটি চলমান বেসামরিক তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পত্তি ফ্রিজ করেছে। এর ফলে তিনি এসব সম্পদ বিক্রি করতে পারবেন না। গত বছর অক্টোবরে দ্য মিনিস্টার্স মিলিয়ন্স শিরোনামে সম্প্রচারিত আল জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তির বিষয়টি তুলে ধরা হয়।